আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা? নমস্কার, কবিতা ক্যাফেতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত শামসের মল্লিক পরিচালিত অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান কবিতা ক্যাফে। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী তনিমা পাত্র দাস। দিদি, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। নমস্কার, আমি তনিমা পাত্র দাস। আমি এসেছি আজ এখানে, এই জন্যই আমি স্বাগত জানাচ্ছি এই ফ্রেন্ডস টিভি বন্ধুদের। প্রথমেই জিজ্ঞাসা করি, কেমন লাগছে এখানে এসে, মানে এই পরিবেশে এসে ফ্রেন্ডস টিভির কাছে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে যে এত কাছাকাছি এসেছি এবং সকলের সঙ্গে যে পরিচিতি ঘটছে, অনেক পুরানো পরিচয় ফিরে পাচ্ছি। ঠিক তাই, খুব ভালো লাগছে। ঠিক ঠিক। আসলে আবৃত্তি বলি, কবিতা বলি, সেই বিষয়টাই তো এমন, পুরনো জিনিসকে নতুন মোড়কে ফিরিয়ে দেয়, তাই না? দিদি, প্রথমে আপনার কাছে কি শুনবো? হ্যাঁ, প্রথমে আমি, যেহেতু রবি ঠাকুরের মাস চলছে, তা ওনার একটা কবিতা আমি আবৃত্তি করব, হঠাৎ দেখা। বাহ, শুরু করুন একদম। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জলি। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতেই ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই সে শুধলো, আমাদের গেছে যে দিন, একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে।
আমি চললেম একা। অসাধারণ, ভীষণ সুন্দর দিদি। আর এই কথাটা যে রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, এই যে কতটা গভীর সেটা আমরা মানে আমাদের জীবনের প্রতি ক্ষণে তো রবীন্দ্রনাথ, সেই হিসেবে আমরা যেন কোথাও একটা তার ধাঁচ পাই। আর আর কি শুনবো দিদির থেকে? এখন আমি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমা শুনি, এটা। বেশ, তার আগে একটা ছোট্ট করে আলাপচারিতায় যাই। আপনি তো আসছেন, কোথা থেকে বলছিলেন? আমি এখন থাকি, বর্তমান ঠিকানা আমার শিবপুর মন্দিরতলা। আচ্ছা, কিন্তু আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে গড়ভবানীপুর, সোনাতলা, সেখান থেকে আসছেন। আচ্ছা আচ্ছা। আর আপনার আবৃত্তির পথ চলা কবে থেকে শুরু? আবৃত্তি জীবন মানে আবৃত্তিকে নিয়ে পথ চলা কবে থেকে শুরু? আসলে আবৃত্তিকে নিয়ে ঠিক সেইভাবে পথ চলা শুরু কবে বলাটা খুব আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন যেন আপন এতে এই দক্ষতাটা আমি পেয়েছিলাম। স্কুলে যে কালচারাল প্রোগ্রামগুলো হতো তখন আমি স্টুডেন্ট ছিলাম, দেখতাম অন্যেরা কবিতা করছে, আমার একটু আগ্রহ জন্মালো। এইভাবে আস্তে আস্তে আমি কবিতাকে ভালোবাসতে লাগলাম। সেইটাই, সেভাবেই ভালোবাসা জন্মালো কবিতার প্রতি। চলে যাব পরের নিবেদনে। আপনার পরের নিবেদন কি? সুকান্ত ভট্টাচার্যকে আমি স্মরণ করব। বেশ, প্রিয়তমা শুনি। বেশ বেশ বেশ। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতে আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল। রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বোধ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশীর হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতে রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে। বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য প্রতীক্ষা করে কেউ নেই। বালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সংবর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে
মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি, এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফিরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। সাধারণ মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন মনে হয় নিস্তব্ধতাই বোধহয় সবচেয়ে ভালো। এই সময়টা এমনই। দিদির এত সুন্দর নিবেদনের পর চুপ থাকতে ইচ্ছে করছে, আবার মনে হচ্ছে না পরেরটাই শুনি, পরের উপস্থাপনায় যাই, পরের নিবেদনে যাই। দিদি, রবীন্দ্রনাথ হলো, সুকান্ত ভট্টাচার্য হলো, এবারে কোন কবির দিকে যাব আমরা? এবার আমার ইচ্ছা হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্তকে একটু স্মরণ করব। আচ্ছা, তার কবিতা পূব পশ্চিম ভীষণ আমার একটা ভীষণ ভালো। হ্যাঁ, আমারও তাই। দিদি শুরু করুন। আমার মানে আপনার আমার মতো অনেকেরই তাই, তাই আর দেরি না করে শুরু করে দিন। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলি আর আমার শিরাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহ, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়। তোমার নারকেল, সুপুরি, অশোক, শিমুল, আমার তাল, খেজুর, শাল, মহুয়া, এক ছায়া, এক মায়া, একই মুকুল মঞ্জুরি। তোমার ভাটিয়াল, আমার গম্ভীরা, তোমার শাড়ি জারি, আমার বাউল, এক সুর, এক টান, একই অকুলের আকুতি। তোমার টাঙ্গাইল, আমার ধনেখালি, তোমার জামদানি, আমার বালুচরি, এক সুতো, এক ছন্দ, একই লাবণ্যের টানা পড়ে চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমাদের দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চিরাগ জ্বালি। আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ, এক কান্না, এক পিপাসা। ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন, এক মানুষ, এক মাটি, এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শিই তো আরসিক মুখ। তুমি সুলতানা, আমি অপূর্ব, আমি মাহবুব, তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে?
কে রুখবে বাতাসের অবাধ স্রোত? কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত চন্দ্র সূর্যকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই, একে অন্যের হৃদয়ে অনুবাদ, মর্মের মধুকর আমরাই, চিরন্তন কুশল সাধক। অনবদ্য উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো দিদি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আসলে সত্যি তো, আমরা সবাই কোথাও না কোথাও এক। এই যে মনটা আছে, এই মনটাতেই বোধহয় আমরা সব জায়গায় এক হয়ে যাই। আর এই একাকার ছড়িয়ে পড়ে গানে এবং কবিতায়। আজ কবিতা ক্যাফেতে আমাদের সঙ্গে রয়েছেন তনিমা পাত্র দাস মহাশয়া। দিদির কাছে যাই, একটু আলাপচারিতায় যাই। দিদি, আপনি বলছিলেন আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন আপনার ভালো লাগতো আবৃত্তি করতে, আপনি নিজে থেকেই এগিয়ে আসতেন। আপনি এখন যখন দেখেন আপনার স্টুডেন্টরা এইভাবে একইভাবে এগিয়ে আসে, মানে কথা প্রসঙ্গে আপনি বলছিলেন আপনি একজন হাই স্কুলের টিচার, হেড টিচার, তো আপনার কেমন লাগে? হ্যাঁ, আমার তো যখন আমার স্টুডেন্টরা কবিতা আবৃত্তি করে, আপনারা জানেন যে প্রধান শিক্ষিকার পদে খুবই ব্যস্ততা, ঠিক, কিন্তু তার মাঝেও ওদের আবদার এবং আমার ভালোবাসা, ভালো লাগা, সেই থেকেই কিন্তু আমি রিহার্সাল করতে ছুটে যাই। ঠিক। এবং প্রতিটি অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি এবং আমার স্টাফ বলুন, আমার স্টুডেন্টদের আরজি বলুন, সকলকে সামনের সবাইকে মর্যাদা দিয়ে আমিও কিন্তু আবার মাঝে মধ্যে কবিতা আবৃত্তি করি। ঠিক ঠিক। আর সেটাও আপনার স্টুডেন্টদের এবং সবার কাছে আরেকটা উপরি পাওনা। অবশ্যই। আমরা পাওনা হিসেবে কি পাচ্ছি এর পরেরটা? হ্যাঁ, পরে আমি করব সুবোধ সরকারের লেখা একটা কবিতা, বেশ। শাড়ি। আচ্ছা, বেশ। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে রাখলো সব নীল শাড়ি। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপি দিয়ে। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর যেন 3 দিক থেকে ছুটে আসা মেঘ। আর তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখেই মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে পড়ে রইল খাবার। চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6 তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান।
19 বছরের একটা মেয়ে, সে একা, কিন্তু সেই থানো এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটা সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। সামাজিক অবক্ষয়ের দিকগুলো এইভাবেই কবিতা আমাদের চোখের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চলে যাব একদম শেষে, মানে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর একের পর এক দিদির নিবেদন শুনছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। দিদি রবীন্দ্রনাথ দিয়ে তো শুরু হয়েছিল, আর আমাদের যখন এই সময়টা চলছে রবীন্দ্র এবং তার পাশে নজরুলকে তো না রাখলে হয় না, তাহলে আমাদের শেষে কি আমরা নজরুলকে শুনবো? হ্যাঁ, শোনাই যায়, শোনাতেই পারি। বেশ, তাহলে আমার আবদারে দিদির আজকের নিবেদন, শেষ নিবেদন, যদি আর বাঁশি না বাজে। বাহ, একদম শুরু করুন। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিল। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশে, সকল মানুষই। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি, কবিতা আর দেবতা, সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিই। আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছে কেউ কেউ। এই নিরীহ চাঁদটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবর, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনীয় হয়ে থাকে, তাহলে আপনি ওরা আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছাড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমান দিনে রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র্য,
ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখুন মা, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য কত দিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার এই জীবনে রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনে এক মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্রশোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনই, সেই সময় আমার বাড়িতে হাসনাহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহানার গন্ধ উপভোগ করেছিলাম। আমি সেই নজরুল যে অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পুণ্যাত্মের তৃষ্ণা নিয়ে যে একটা অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তার বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নেই, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তোবা কত বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পরে বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনে পার্থ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটা কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি ঝরা পায়ে একটা পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু তোমায় আমি পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুরি ধূপ। আবারও আমি নির্বাক। ভীষণ সুন্দর দিদি, ভীষণ ভালো লাগছে। এত সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এত সুন্দর একটা সময় আমরা কাটাচ্ছি। দিদি আমাদের উপহার দিচ্ছেন যে ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারাও যদি এত সুন্দর একটা সময় আমাদের উপহার দিতে চান, অংশগ্রহণ করতে চান আমাদের এই অনুষ্ঠানে, তাহলে স্ক্রলে দেওয়া নাম্বারে সত্বর যোগাযোগ করুন, চলে আসুন,
আমাদের কাছে। আজকে আমরা কবিতা ক্যাফেতে আমাদের সঙ্গে পেয়েছি বিশিষ্ট আবৃত্তি শিল্পী তনিমা পাত্র দাস মহাশয়াকে। দিদি এত সুন্দর সুন্দর আবৃত্তি উপহার দিলেন, এত সুন্দর একটা সময় উপহার দিলেন। ধন্যবাদ তো জানাবই, অতি অবশ্যই ধন্যবাদ জানাবো। তবে শুধু ধন্যবাদ নয়, কিছু উপহার দিদির হাতে আমরা তুলে দেব। প্রথমেই ফ্রেন্ডস টিভির তরফ থেকে মেমেন্টো রয়েছে, সার্টিফিকেট এবং বালুকাবালা ট্যুরিস্ট ক্যাম্প থেকে একটি গিফট ভাউচার এবং সবশেষে দিদির হাতে তুলে দেব একটা সুন্দর কফি মগ। থ্যাংক ইউ। কেমন লাগছে বলুন? ভীষণ ভালো লেগেছে। আবারও সুযোগ পেলে নিশ্চয়ই আসবো এবং আমার কবিতার বস্তা নিয়ে ঝুলি নিয়ে একদম আমরাও অপেক্ষা করব আপনার জন্য। আজকের মতো কবিতা ক্যাফে অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।